দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাজনীন নাসির দোলা। আমাদের অতিথিদের সঙ্গে প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে আছেন লেখক গবেষক জনাব আলতাফ পারভেজ, আছেন সিনিয়র সাংবাদিক জনাব আশরাফ কায়সার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সময় করে অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আজকে আমাদের যেটি বিষয় নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে যে গণমাধ্যম সত্য বলছে না। এই জন্য এই টপিকটি আমরা আজকে নিয়েছি। সেটি হচ্ছে যে বিশেষ করে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে যত খবর আমরা দেখিয়েছি, যদিও প্রতি মুহূর্তে জানানো হচ্ছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আপডেট কি, প্রতি মুহূর্তে জানানো হচ্ছে জনাব তারেক রহমান কি দেশে আসবেন কি আসবেন না, এবং যখন জুবাইদা রহমান আসলেন তার বাসায় যাওয়া থেকে শুরু করে সব কিছুই টেলিভিশনগুলো কভার করলো। কিন্তু তারপরেও যেখানেই আমরা যাচ্ছি মানুষজন প্রশ্ন করছেন খালেদা জিয়া কি আসলে বেঁচে আছেন। তার স্বাস্থ্য নিয়ে নানা রকমের গুজব, যেগুলো দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে যেগুলো বেশি করে প্রচার পাচ্ছে, কেন যেন মানুষ সেদিকেই বিশ্বাস করছে। টিভিতে যে খবরগুলো আসছে মনে হচ্ছে যে সেই বিষয়গুলো বা পত্রিকায় যে খবরগুলো আসছে সেটার উপর মানুষের আস্থা অনেকটা কম বলে মনে হচ্ছে গণমাধ্যমের প্রতি মানুষের যে আস্থা সেটি এক ধরনের তলানিতে গিয়ে ঠেকেছে কিনা। জনাব আলতাফ পারভেজ, এটার কারণটা কি সেটি যদি প্রথমে একটু বলেন আপনি। মানে আমি ম্যাডাম খালেদা জিয়ার ঘটনাকে উপলক্ষ করে যদি এই প্রশ্নটা করেন, আমি বলবো সেখানে আসলেই গণমাধ্যম এর মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা ছিল, এবং এটার সাথে যুক্ত হচ্ছে যে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ব্রিফিংয়ের একটা সমস্যা দেখেছি। এই ব্রিফিংটা হওয়া উচিত ছিল যিনি সরাসরি চিকিৎসার সাথে যুক্ত, কিন্তু বিভিন্ন জন যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা ব্রিফিং দিয়েছেন। ফলে মানে ওনার স্বাস্থ্যের অবস্থাটা আসলে প্রকৃতই কী সেটা কিন্তু নানা ধরনের গুঞ্জনের জন্ম দিয়েছে, বিভ্রান্তির জন্ম দিয়েছে, এবং মানুষ কিন্তু অনেক জিনিস অনুমান করে নিয়েছে। এবং মিডিয়ার মধ্যেও যেহেতু এখন টেলিভিশন চ্যানেল অনেক, পত্রপত্রিকা, তাদের ভিতর যে প্রতিযোগিতা দেখা গেছে যে ওনাকে কত অসুস্থ তুলে ধরা যায়, এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার সেটা সম্ভব হয়েছে যেহেতু ব্রিফিং বিভিন্ন জন দিয়েছে। এইটা আমার মনে হয় একটা কারণ যে এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনায় খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিডিয়ার বিশ্বাসযোগ্যতা যে কিছুটা ক্ষুণ্ণ হয়েছে, এটা একটা বাস্তবতা। দ্বিতীয়ত, এখন ওনার শরীর ব্রিফিং এর ব্যাপারটা তো বিএনপি হ্যান্ডেল করেছে, হ্যাঁ, কিন্তু বিএনপি হ্যান্ডেল করা ঠিক হয়নি। গণমাধ্যমের দুর্বলতা না, আমি বলবো যে এটা গণমাধ্যম এই প্রশ্নটা করা উচিত ছিল যে, বা ব্রিফিং নেওয়া উচিত ছিল যে আমরা সরাসরি চিকিৎসায় যারা যুক্ত সেরকম একজন ডাক্তারের কথা বলা হয়েছিল। ডক্টর জাহিদ ব্রিফ করলেন না, কিন্তু উনি তো একই সাথে বিএনপিরই একজন স্থায়ী কমিটির সদস্য। তার চেয়ে ভালো তো যিনি সরাসরি শুধুই ডাক্তার, পেশাজীবী হিসেবে ডাক্তার, এরকম একজনের ব্রিফিং। এবং বিএনপির যিনি জাহিদ সাহেব ব্রিফিং দিয়েছেন তার বাইরেও অনেকে কমেন্টস করেছেন, আমি এরকম দেখেছি টিভিতে, সেটাও ঠিক হয়নি। ফলে এই নানাজনের বহুমুখী ব্রিফিংয়ের কারণে মিডিয়া নানাজনের মতামত নিয়ে নানাভাবে প্রচার করেছে, এই থেকেই অনুমান হচ্ছে। দেখুন, গত 3 দিনের আমরা যদি মিডিয়া আমি দেখেছি, কখনো অত্যন্ত সংকটাপন্ন, কখনো ভালো, এবং আজকে যেটা অবাক বিষয় দেখলাম, আজকে সকালবেলা প্রায় কোনো মানে অনলাইন মিডিয়া খালেদা জিয়ার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সংবাদই ছিল না, অথচ 72 ঘন্টার পর এটার একটা মানে ফলো আপ তো থাকাই উচিত ছিল, পরে 2-1 জনের দিয়েছে। এগুলো মিলে আমার মনে হয় বড় ইভেন্টগুলো, ন্যাশনাল ইভেন্টগুলো আমরা কিভাবে কভার করব এ নিয়ে আমাদের মিডিয়ার ভিতর একটা অসুস্থ প্রতিযোগিতা থাকে। আর এইটা আরও অসুস্থ করে ফেলেছে ইউটিউবে, সেখানে তো যা ইচ্ছা তাই বলা যায়, ফেসবুকে যা ইচ্ছা তাই বলা যায়, এরকম একটা অবস্থায় আমরা চলে এসেছি। তো জনগণ ওইগুলো দেখেও বিভ্রান্ত হয়, এবং রাজনৈতিক দলগুলো বিএনপি বা বিএনপির যারা প্রতিপক্ষ আছে তারা এটাকে নানাভাবে প্রচার করেছে, প্রচারের কাজে ব্যবহার করেছে। এই সব মিলে আমি বলবো যে এই অধ্যায়ে মানে মানুষ প্রকৃত তথ্য জানার অধিকার থেকে খানিকটা বঞ্চিত হয়েছে। এটা তো বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং তারেক রহমানের ফেরা না ফেরা নিয়ে যে বিতর্কটা ছিল সেটি নিয়ে আপনি মিডিয়ার কথা বলছিলেন, মিডিয়ার রোলের কথা বলছিলেন, কিন্তু নির্বাচনের তফসিল আমরা দেখছি যে ঘোষণা হয়ে গেছে এবং মিডিয়াতে সেই সংক্রান্ত নিউজও আসছে, কিন্তু তারপরেও মানুষজনের এক ধরনের ধারণা যে নির্বাচন খুব সম্ভবত হবে না, এবং মিডিয়া খুব সম্ভবত জানে কিন্তু মিডিয়া খবরটি দিচ্ছে না। সেটির কারণটা কি? না, তারেক রহমানের ব্যাপারে আমি তাহলে বলি, আমি আগে বলিনি। সেটা হলো, দেখুন, এখানেও বিএনপি বা বিএনপির নেতৃত্ব জনগণকে মিডিয়ার মাধ্যমে প্রকৃত তথ্য কি এখন পর্যন্ত জানতে দিয়েছে? বিএনপির অনেকে বলেছেন উনি নভেম্বরে আসবেন, নভেম্বর চলে গেল, এখন ডিসেম্বর। মানে উনি কেন আসছেন না, বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে এখনও বিশ্বাসযোগ্য বিস্তারিত অবহিত করা হয়নি।
ফলে মিডিয়া নানা ধরনের খবরই দিয়েছে। বিএনপির এক এক নেতাকে টকশোতেও তো অনেকে অনেকভাবে বলেছেন যে উনি শিগগির আসবেন, ওনার নিরাপত্তার ব্যাপারটা হচ্ছে, উনি গাড়ির দরখাস্ত করেছেন আমরা জানি, উনি আগ্নেয়াস্ত্রের অনুমতি চেয়েছেন, সেগুলো পাওয়া গেছে। এগুলো তো মিন করে যে উনি আসছেন, কিন্তু উনি এখনও আসেননি এবং ওনার মা অসুস্থ হওয়ার পরও আসেননি। উনি নিরাপত্তাহীনতার কথা বলছেন এবং পুরো ব্যাপারটা ওনার নিয়ন্ত্রণ নেই, এটাও বলা হচ্ছে। কিন্তু এখানে মিডিয়া যেটা পারেনি যে সরাসরি একটা সিরিয়াস অনুসন্ধানী প্রতিবেদন করা, বা যে উনি কেন আসছেন না এবং উনি আদৌ আসবেন কিনা, এরকম একটা জাতীয় সন্ধিক্ষণে যখন নির্বাচন উপস্থিত, যখন ওনার দলকে নেতৃত্ব দিবেন উনি প্রচারে, ওনার দলের অনেকে কিন্তু নির্বাচনী প্রচার ঠিকভাবে শুরুও করেনি ওনার অনুপস্থিতিতে, এবং অনেক আসনে তাদের প্রার্থী দেওয়া বাকি আছে। কিন্তু তাদের যে প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামের নির্বাচনী প্রচারণার প্রথম অধ্যায় ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এমন আসন প্রায় নেই যেখানে জামাত অনেক ধরনের নির্বাচনী প্রচারণা বাকি রেখেছে। আমি অন্তত একটা আসনের কথা জানি, ভোটারদের ভোট কেন্দ্রে যে ভ্যানে করে নিয়ে আসা হবে সেই ভ্যান চালকদেরও তারা প্রশিক্ষণ দিয়ে ফেলেছে। তাহলে বিএনপির নির্বাচনী প্রচারণা কত পিছিয়ে আছে আমরা ধারণা করতে পারি। এটা মূলত তাদের নেতৃত্ব আসবে কিনা, কবে আসবে, এই ধরনের অনিশ্চয়তার কারণে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এতে জনগণের চাওয়া পূরণ হচ্ছে না। জনগণ তো আশা করে দেশের প্রধান দলগুলোর নেতৃবৃন্দ নির্বাচনের সময় তাদের মাঝে এসে বলবে তারা আগামী দিনের বাংলাদেশকে কিভাবে গড়ে তুলতে চায়। সেটাও একটা, আমি বলবো, জনগণের চাওয়া পূরণ হচ্ছে না। জি, জনাব আশরাফ কাসেম, আমি আপনার কাছে যেতে চাই। তারেক রহমান কি ফিরতে চাচ্ছেন না নাকি ফিরতে দেওয়া হচ্ছে না, সেই বিষয়টাও এখনো পরিষ্কার নয়। যদিও জনাব আলতাফ পারভেজ বলছিলেন যে এটি নিয়ে মিডিয়া আসলে ওইভাবে কোনো রিপোর্ট করতে পারেনি, যেখানে তারা তথ্যটা খোঁজার চেষ্টা করেছে বা খুঁজতে পেরেছে সেরকম মনে হয়েছে। এর মধ্যে অনেক ধরনের গুজব শোনা যাচ্ছে, -2, -4 কথা শোনা যাচ্ছে। যদিও প্রেস সচিব বলেছেন যে যারা -4 কথা বলছেন তারা আসলে ফ্যাসিস্টদের দোসর এবং সেই জন্যই তারাই বলছেন। বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা ঝুঁকির কথা বলা হচ্ছে। আপনি কি বিশ্বাস করেন আসলে, বা আপনার কাছে কি তথ্য আছে যে কেন তিনি ফিরছেন না, বা আদৌ কারো কাছে এই তথ্য আছে কিনা যে তিনি কেন ফিরছেন না, বা নির্বাচনের আগে ফিরবেন কিনা? এখন তো অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে আমার গলাটা একটু সাপোর্ট করছে না, কিন্তু এই তথ্য কারো কাছেই নেই এরকম মনে হচ্ছে। বিশেষ করে তারেক রহমানের সর্বশেষ যে ফেসবুক পোস্ট, আপনি দেখেছেন যে এই বিষয়টি তার হাতে নেই, অথবা এককভাবে তার হাতে নেই। দেখুন, উনি একজন রাজনীতিবিদ, মানুষের কাছে তার জবাবদিহি করার কথা, তাহলে কার হাতে আছে? এটি কি পশ্চিমা বিশ্বের হাতে আছে তাকে গ্রহণ করার বিষয়টি? এটি কি ভারতের কোনো ভূমিকা আছে, নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ঝুঁকিটা তাকে আটকে রেখেছে, নাকি উনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ওই দেশে এবং সেই টার্মস অ্যান্ড কন্ডিশনস অনুযায়ী তাকে কিছু করতে হচ্ছে? এখন বিএনপির একটা বড় দায়িত্ব ছিল তাদের নেতার অবস্থা বুঝে বাংলাদেশের জনগণকে অবহিত করা যে উনি কেন ফিরছেন না। দেখুন, তার জন্য বাড়ি খোঁজা হচ্ছে, গাড়ি কেনা হচ্ছে, নিরাপত্তার সরঞ্জাম তৈরি হচ্ছে। এরপরে তো মানুষের একটা প্রত্যাশা হচ্ছে উনি যে কোনো দিন আসবেন। তার মায়ের যে অসুস্থতা, বেগম খালেদা জিয়ার, এটি ছিল চূড়ান্ত মুহূর্ত যে তিনি সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেশে আসবেন। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা হচ্ছে, তিনি কিন্তু ঢাকায় আসছেন না। এখন আমি বলবো ব্যর্থতাটা বিএনপির এবং তারেক রহমানের নিজেরই, কেননা তাকে পরিষ্কার করতে হবে জনগণের কাছে। তো দেখুন, রাজনীতিবিদ হতে হলে, প্রধানমন্ত্রী হতে হলে আপনাকে পরিষ্কার হতে হবে আপনার অবস্থান কি। কাজে উনি কি জনগণের কাছে প্রকাশ করছেন কিনা, এমন কিছু কি তার আছে যেটি তিনি প্রকাশ করতে পারছেন না। এখন একটু শুনতে খারাপ লাগবে, কিন্তু যেই ব্যক্তি তার ফিরে আসার সিদ্ধান্ত নিজে নিতে পারেন না, তিনি দেশ শাসনের সিদ্ধান্ত কি করে নেবেন ভবিষ্যতে, অথবা প্রধানমন্ত্রী হলে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত তিনি কিভাবে নেবেন, এই প্রশ্ন কিন্তু মানুষের মনে উঠেছে। আমি আপনাকে একটু, আপনি শুরুতে গণমাধ্যমের কথা বলছিলেন। দেখুন, বাংলাদেশের গণমাধ্যম আস্থাহীনতার সংকটে আছে। সেটি আজ থেকে না, সেটি গত 15 বছর থেকেই। যেদিন থেকে গণমাধ্যম গণভবনমুখী হয়েছে, সেদিন থেকে তাদেরকে মনে হয়েছে তাদেরকে আর ট্রাস্ট করা যাচ্ছে না। সেটি করতে গিয়ে যেটি হয়েছে যে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ, ইন্ডিপেন্ডেন্ট তথ্য অনুসন্ধান করে আপনাকে যে বিশ্বাসযোগ্য করে ফেলার যে জায়গাটা, সেটি গণমাধ্যম হারিয়েছে। আমাদের একটা বাজে দিক হচ্ছে, এখানে যারা যে রাজনৈতিক দল কাভার করে তাকে অনেকটা ওই দলের কর্মী মনে হয়। মিডিয়া আউটলেট থেকে যিনি বিএনপির অনুষ্ঠানগুলোতে যান,
তাকে বিএনপির কর্মী মনে হয়, জামাতের অনুষ্ঠানে যান জামাতের কর্মী। কথা তো ছিল তিনি বিএনপির ঘরের খবর বের করে আনবেন, বিএনপির ভেতরে যদি কোনো মতদ্বৈততা থাকে সেটি তার মাধ্যমে আমরা জানতে পারবো। কিন্তু উনি অনেকটা মাউথ পিসের মতো, বিএনপি কখনো বিকেলে সন্ধ্যায় যা যা বলছে উনি ওইটা প্রচার করতে থাকেন। ফলে আপনি রাইটলি বলেছিলেন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক এগুলোকে মানুষ মনে করছে যে মোর ট্রাস্টেবল, ক্রেডিবল, এবং ট্র্যাডিশনাল মিডিয়াকে মনে করছে যে তারা হয় কিছু লুকাচ্ছে অথবা তারা জানে না। গণমাধ্যমকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনি যেহেতু সামনে একটি নির্বাচন রয়েছে, রাজনৈতিক দলগুলো ডিফারেন্ট অবজেক্টিভ থাকবে। এখন আপনি কি তার পরিবেশক হবেন, নাকি আপনি নিজ দায়িত্বে মানুষকে বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করবেন? বেগম খালেদা জিয়া যদি মানে ক্রিটিক্যাল কন্ডিশনে থাকেন, গত এক সপ্তাহ ধরে যেটি আমরা বলছি, তাকে ভিজিট করতে যায় কি করে মানুষ? এটি তো এই রকম একজন রোগীর কাছে যাওয়ার কথা না। আবার ডক্টর জাহিদ ছাড়াও আমি অনেককে দেখেছি তারা ভিজিট করে বাইরে এসে অনেক সারি সারি ক্যামেরার সামনে কথা বলছেন, তারা বিএনপির নেতা, তারা শুরুর দিকে বলেছেন। তাতে করে কিন্তু মানে ধারণা হয়েছে যে ওনার অবস্থা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমরা খালি চোখে ওনার রোগের বর্ণনা দিলে তো হবে না। ফলে আমার মনে হয়েছে যে দলের পক্ষ থেকে সঠিক বয়ানটি বাজারে আসে। এবং তিনি লন্ডনে যাচ্ছেন কি যাচ্ছেন না, গেলে কবে যাবেন, সেই বিষয়গুলো নিয়েও আজকে কিন্তু বা গতকালকে আমাদের মনে হয়েছে যে যতটা ক্রিটিক্যাল অবস্থা মনে করা হয়েছিল চিকিৎসকদের বর্ণনা মতে সেটি কিন্তু অত ক্রিটিক্যাল না। এন্ডোস্কোপি করছেন অথবা সিটি স্ক্যান করছেন, আজকে সেটি মনে হচ্ছে। এইটি থেকে আমাদের যেটি শিক্ষা, যে আমরা পরিবেশনার ক্ষেত্রে আরেকটু সংযমপূর্ণ হতে পারি কিনা এবং তথ্যভিত্তিক হতে পারি কিনা। আর অনুসন্ধানী সাংবাদিকতা কোথায় গেল? তারেক রহমান ফিরবেন না, এটি সালাউদ্দিন আহমেদ বলার চেয়ে একটি মিডিয়া আউটলেটের একজন রিপোর্টার, লন্ডনে আমাদের অনেক প্রতিনিধি আছেন, তারা বিশ্লেষণ করতে পারেন, দেশে অনেক প্রতিনিধি আছেন, ইন্টারনাল সিকিউরিটি নিয়ে কাজ করতে পারেন। আমরা সেরকম আউটলেট চাই যারা একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে পারেন। জি, আমরা আসলে জনাব আলতাফ পারভেজ আপনার কাছে যেতে চাই। যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসছেন না, কিন্তু আজ প্রায় 14 দিন পরে তিনি খুব সম্ভবত বক্তৃতা দিয়েছেন আবার, এবং সেখানে তিনি বলেছেন যে কিছু মানুষ বা কোনো গোষ্ঠীকে বলতে শোনা যায় ক্ষমতার বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখা হয়েছে, এবার অমুককে দেখুন। এই অমুককে দেশের মানুষ 1971 সালে দেখেছে কিভাবে নিজেদের স্বার্থ রক্ষার্থে লাখ লাখ মানুষকে হত্যা করেছে। জামায়াতের 71-এর ভূমিকার কথাই তিনি বলেছেন, এটি সবার কাছেই স্পষ্ট। জামাতের 71-এর ভূমিকা 2026-এর নির্বাচনের ভোটারদের কাছে কতটা গুরুত্বপূর্ণ বা প্রাসঙ্গিক হবে বলে আপনার ধারণা? না, 71 বা পুরো 54 বছরেই সবার ভূমিকা প্রাসঙ্গিক, কিন্তু বিএনপির এটা বলাটা কিছুটা মানে সমস্যাজনক। কারণ জামাতের পুনর্জন্ম হয়েছিল পঞ্চম সংশোধনীর মাধ্যমে, আমি বলবো, বা ধর্মভিত্তিক রাজনীতি বিএনপির মাধ্যমেই। ফলে আজকের যে জামাতের যে সমালোচনাগুলো বিএনপি করছে বা করবে, সেগুলো কিছুটা আত্মসমালোচনা আকারেই করা উচিত। কারণ এই প্রশ্নগুলো তো তারা এতদিন তোলেনি। জামাত ইসলাম বিএনপি জোটেই ছিল অনেক দিন, এই দলের এই অতীত সহই তো তারা জোটে রেখেছিল, এবং মন্ত্রিসভায়ও জামাত ইসলামের ব্যক্তিরা ছিলেন। কিন্তু তারেক রহমান যে প্রশ্নটা তুলেছেন, উনি আরও দুটো প্রশ্ন তুলেছেন একই বক্তৃতায়, যে একটা দল বেহেস্তে যাওয়ার টিকিটের কথা বলছে, যে অমুক মার্কায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে। এইটা কিভাবে বলছে? বেহেস্ত কোথায়, কে বেহেস্তে যাবে, এগুলো তো রাজনীতিক টিকিটের সাথে যুক্ত বিষয় নয়, এগুলো ধর্মের সাথে যুক্ত বিষয়। ওনার এই প্রশ্ন কিন্তু আবার খুবই ন্যায্য, এবং তিনি প্রশ্ন তুলেছেন মানে জামাতের অতীত ভূমিকা নিয়ে, 71-এর ভূমিকা। এমন আমি তো বলবো যে জামাতে ইসলাম বা যে কোনো দলের 1947 সালের ভূমিকা নিয়েও প্রশ্ন করা উচিত। কারণ আমাদের অতীতের ভূমিকা দিয়েই তো আমরা একটা দলের ভবিষ্যৎ ভূমিকা আমরা নাগরিকরা মূল্যায়ন করব বা তার সম্পর্কে ধারণা করব। এবং আসন্ন দিনে আমার মনে হয় জামাতের এবং বিএনপির এই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে পরস্পরের একটা জবাবদিহিতা আমরা দেখব। এটা জনগণের দিক থেকে আমি বলবো ভালো লক্ষণ। এবং অন্য দলগুলো জামাত এবং বিএনপি উভয়কে নিয়ে অন্য যে জোটগুলো হয়েছে তারাও কথা বলবে। নির্বাচন প্রক্রিয়ার গণতন্ত্রের এটা আমি একটা বিউটি হিসেবে দেখতে চাই। জি, জনাব আশরাফ কাসার, আপনার কাছে যাব, তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদের। বিরতি থেকে ফিরে এসে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে জামায়াতে ইসলামী 8টি ইসলামী দলগুলোর সাথে একটা
জোট বলা যায় না, বাট তারা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ে আছে এবং তারা একসাথে সমাবেশ করছে। খুলনায় গত পরশু খুব সম্ভবত তারা সমাবেশ করছিলেন এবং সেখানে তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ডাক দিয়েছেন এই 8টি দলের পক্ষ থেকে। আবার অন্যদিকে আমরা দেখছি যে জামায়াতে ইসলামী একজন হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী ঘোষণা করেছেন। এটি কি কিছুটা পরস্পর বিরোধিতা কিনা? কারণ একদিকে ইসলামী রাষ্ট্রের কথা বলছি, আরেকদিকে হিন্দু ধর্মাবলম্বী একজনকে যখন আমি প্রার্থী করছি, ইসলামী রাষ্ট্রে কি হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী থাকতে পারেন? জনাব আশরাফ কায়সার, আপনার কাছে যেতে চাইছিলাম এবং যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে জামায়াতে ইসলামী একদিকে তার মিত্রদের সাথে দেশে বিভিন্ন জায়গায় সমাবেশে ইসলামী রাষ্ট্র ঘোষণার কথা বলছেন, ইসলামী রাষ্ট্রের কথা বলছেন, আরেকদিকে তারা আবার আজ একজন হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী ঘোষণা করেছেন এমপি হিসেবে। কোনো সংঘর্ষ দেখেন কিনা এর মধ্যে? আমি তো পরিষ্কার সাংঘর্ষিক মনে করি, কারণ একজন হিন্দু ধর্মের প্রার্থী ইসলামী শাসনের আওতায় কি করে এমপি হবেন এবং তার দলের অনুশাসন মেনে চলবেন? জামাতকে আমরা গত কয়েক মাস ধরে যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে 5ই আগস্টের পরে, সে একটা পাওয়ার পলিটিক্স করছে। কখনো প্রশাসনের সাথে দারুণভাবে অন্তরঙ্গ, কখনো আপনার সেনাবাহিনীতে তার অ্যাক্সেস তৈরি হয়েছে। আর রাজনীতির মাঠে যেহেতু বিএনপিকে আমরা একটু অগোছালো দেখছি, নেতৃত্বহীন দেখছি, তারেক রহমান লন্ডনে রয়েছেন, বিএনপির 2-3 জন কথা বলছেন, কখনো মিলছে কখনো মিলছে না, এই জায়গাটিতে জামাত একটা শক্তপোক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করছেন। মাঝে 4টি বিশ্ববিদ্যালয়ে যে ফলাফল তৈরি হয়েছে তাতে আমার ধারণা তাদের একটা ধারণা হয়েছে যে জাতীয় নির্বাচনেও তারা ভালো করবেন। এবং যেই জরিপগুলো হয়েছে গত কয়েক মাসে, সেই জরিপে কিন্তু আপনি দেখবেন যেখানে বিএনপি 50-55% আভাস পাচ্ছে, সেখানে জামাত কিন্তু 30-35% আভাস পাচ্ছে। আমরা যারা 91 সাল থেকে জামাতকে অবজার্ভ করছি তাদের কাছে কিন্তু এটা একটা ভয়ঙ্কর তথ্য। যেই দলটি 10টি কিংবা 15টি কিংবা 20টি আসন পেতে পারে সারা দেশে, যার ভোট ব্যাংক অঙ্ক একসময় দুই সংখ্যায় যায়নি, 7-8% মনে হয়েছে, তাদের একটা সাংঘাতিক উত্তরণ হয়েছে ভোটের অঙ্কে। জামাত যেই কারণে একজন সংখ্যালঘু ব্যক্তিকে বা একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষকে প্রার্থী করেছে, সারা দেশে তো জামাতকে নিয়ে একটা সমালোচনা রয়েছে। তাদের 71-এর ভূমিকা যেরকম রয়েছে, তাদের ধর্মীয় অনুশাসনের প্রয়োগ নিয়েও কিন্তু রয়েছে। আপনি জানেন যে নারীদের ব্যাপারে তাদের ভূমিকা কি হবে এবং এই নিয়ে তারা, আমরা তো আসলে জানি না জনাব আশরাফ, না তারা পরিষ্কার বলেন। তাদের কাছ থেকে এই বিষয়ে আমি যতবারই জিজ্ঞেস করেছি খুব বেশি পরিষ্কার বক্তব্য কিন্তু পাওয়া যায় না যে আসলে ইসলামী শাসন কায়েমের কথা বলছেন, কিন্তু সেটির রূপ কি রকম হবে, কোন দেশের মতো হবে, বা নারীদের অবস্থান কি হবে, সেই বিষয়গুলো আমার কাছে পরিষ্কার না। আমি জানি না অন্যদের কাছে। আমার ধারণা তারা ইচ্ছা করে এটা পরিষ্কার করছে না, কারণ এটিকে একটু আচ্ছন্ন রেখে আপনাকে যদি নির্বাচনে ভালো ফলাফল তারা করতে পারেন, পরবর্তীতে তাদের শক্তিমত্তা দিয়ে তারা কিন্তু সেটি বাস্তবায়নের দিকে যেতে পারেন। কিন্তু সবারই একটা প্রশ্ন করা উচিত যে তাদের 2টি ধারা আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ধর্মকে অবলম্বন করে নির্বাচনের মাঠে এগিয়ে যাওয়া, সেটি বেহেশতের টিকিট হোক যাই হোক। একটি হচ্ছে 1971 সালের ভূমিকাকে ক্ষমা চাওয়া তো দূরের কথা, তারা অনেকভাবে জাস্টিফাই করতে চাচ্ছে ইদানিং। তাদের একটা ধারণা হয়েছে যে এটি হয়তো শ্রেষ্ঠ সময়। আর বিএনপির সাথে তাদের যে গাঁটছড়াটা অতীতে ছিল, সেটি থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি যদি একটা সমীকরণ টানেন যে বিএনপি কতটা বেনিফিটেড হয়েছে, জামাত কতটা বেনিফিটেড হয়েছে, আমার ধারণা বিএনপির এই যে চাঁদাবাজি, এই যে দখলদারিত্ব, এখান থেকে নিজেকে বিচ্যুত করে জামাত একটা সৎ মানুষের শাসনের আভাস দেওয়ার চেষ্টা করছে। তার মানে তার 3টি ধারায় আগাচ্ছে। বিএনপির যেটা উচিত ছিল এই সুযোগে জামাতের সাথে অতীতে তাদের সম্পর্ককে স্বীকার করে কিছু ভুল থাকলে আত্মসমালোচনা করে ডিসঅ্যাসোসিয়েশন তৈরি করা। কেননা জামাতের রাজনীতি করার যে লাইসেন্স সেটি বিএনপির আমলে হয়েছে, বিএনপির সাথে যৌথ আন্দোলন করেছে, বিএনপির সাথে সরকার গঠন করেছে। এই জায়গাটি থেকে বিএনপি নিজেকে কি করে বিচ্যুত করবে। আরও একটি জিনিস, গত অনেক মাসে যখন ধর্মীয় বিষয়ে সমাজে আলোচনা হচ্ছে, যখন মাজার আক্রমণ হচ্ছে, যখন বাউলদের উপর আক্রমণ হচ্ছে, নারীদেরকে হেনস্থা করতে হচ্ছে, আমি কিন্তু বিএনপির জোরালো অবস্থান দেখিনি। ফলে বিএনপিকে যে আপনি একটি ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে দেখবেন যে যারা ধর্মীয় অন্ধত্বের দিকে গেছে তাদের সাথে নাই, সেটি আমরা দেখতে পাচ্ছি না। বরঞ্চ আমরা যেটি আভাস পাচ্ছি, নির্বাচনে হয়তো বিএনপি ভালো করার জন্য
জামাত ইসলামী না হোক অন্য কোনো ইসলামী দলের সাথেও জোট গঠনের সম্ভাবনা তৈরি হচ্ছে। কাজেই আপনি যদি একজন সাধারণ নাগরিকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, জামাতে ইসলামী রাজনীতির খেলায় অনেক বেশি পারদর্শী হিসাবে নিজেকে গত কয়েক মাসে উপস্থাপন করতে পেরেছে। তারই একটি অংশ হতে পারে একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষকে এমপি পদে প্রার্থিতা ঘোষণা করা। জি, জনাব আশরাফ কাসার, আমি শুধু একটা ছোট প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে, আপনি বলছিলেন যে আমরা যারা 91 সাল থেকে জামাতকে দেখছি তাদের কাছে তাদের এই উত্থান একটা ভয়ঙ্কর ব্যাপার। ভয়ঙ্কর ব্যাপার কেন বলছেন? প্রথম কথা যে দেখুন, আমাদের 71 সাল বাংলাদেশের ইতিহাসের, বাংলাদেশের মানে পরিচয়ের অংশ। ওই মুক্তিযুদ্ধে যারা আমাদের বিরোধিতা করেছে, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, পাক বাহিনীর সহযোগী হয়েছিল, তাকে একটি ফয়সালা না করে আমরা কখনোই মনে করি না বাংলাদেশের রাজনীতির মাঠে প্রগতিশীল ভবিষ্যৎমুখী একটি রাজনীতি দাঁড় করাতে পারবো। সেই জায়গাটিতে জামাতকে মনে হচ্ছে যে ফেভারেবল জায়গায় চলে আসছে রাজনীতির পট পরিবর্তনের কারণে। মাঝে আওয়ামী লীগ যেটি করে গেছিল, আওয়ামী লীগের তো দুটি ব্যবসা ছিল, একটি মুক্তিযুদ্ধ, একটি শেখ মুজিবুর রহমান। কাজে ওইটি করতে গিয়ে মুক্তিযুদ্ধকে যতটা সমালোচিত বিতর্কিত করা যায়, জামাত এই পাটাতনটি ব্যবহার করছে। কাজেই ভয়ঙ্কর জায়গা যেটি, দেখুন 2025 সালে বা 26 সালে আপনি কি একটি ধর্মীয় অনুশাসন গোঁড়ামির রাষ্ট্রে বসবাস করতে পারবেন, যেখানে নারীদের নিয়ন্ত্রণ নিয়ে তারা কথা বলছে, কে কই পোশাক আশাক পরবে সেটি নিয়ে কথা বলছে, যেখানে আমরা মুক্ত পৃথিবীতে কথা বলার, চলাচলের অধিকার নিশ্চিতের কথা বলছি। কাজেই বাংলাদেশের জন্য অশনি সংকেত যদি জামাত কিংবা তার মতো যে 8টি দলের কথা আপনি বলছেন, জরিপগুলো তো বলছে যে এই ধরনের বক্তব্য দেওয়ার পরেও তাদের সমর্থন বাড়ছে। নিশ্চিতভাবেই বাড়ছে। দেখুন, দেশটির অবস্থা হচ্ছে যে এখানে কত মানুষ শিক্ষিত, কত মানুষ সচেতন। আর যেটি জামাত করছে, যেটি ভারতে বিজেপি করেছে, যে আপনি যখন ধর্মকে নিয়ে রাজনীতিতে টেনে আনেন, বিজেপি অন্তত মানে স্বর্গে যাওয়ার টিকিট বিক্রি করেনি, জামাত তো করছে। বিভিন্ন জায়গায় বলছে যে তাদের স্বর্গে যেতে হলে জামাতকে ভোট দিতে হবে। ধর্মকে যখন আপনি রাজনীতিতে টেনে আনেন, সেটি কিন্তু অনেক মানুষকে বিভ্রান্ত করে। জামাত সেই পথেও হাঁটছে। রাজনীতিতে তার সঙ্গীদেরকে দেখুন, তারা কিন্তু জোট করেনি, কিন্তু তারা ইসলামী অনুশাসনের একটি ব্রড প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে বাকি 7টি দলের সাথে। কাজে এই কৌশলে খেয়াল করতে হবে যে তাদের নির্বাচনের কৌশল কি এবং এই ফলাফল বাংলাদেশকে কোথায় নিয়ে যেত। জি, জনাব আশরাফ কাছে শিক্ষার কথা বলছিলেন। শিক্ষার হার কম হলেও যারা অশিক্ষিত তাদেরও তো এটি দেশ। এই প্রসঙ্গে আসবো আবার আপনার কাছে। জনাব আলতাফ পারভেজ, আপনার কাছে যেতে চাই। দুটি বিষয়। এক হচ্ছে, জনাব আশরাফ কাসার বলছিলেন জামাতে ইসলামের উত্থানকে তিনি অনেকেই একটি ভয়ঙ্কর ব্যাপার হিসেবে দেখছেন। আপনি কি সেটার সাথে একমত কিনা, নাকি এই ব্যাপারটিকে আপনি এক ধরনের ইসলামোফোবিয়া হিসেবে দেখেন? 2 নম্বর হচ্ছে যে ধর্মকে কি শুধু জামাতই ব্যবহার করছে, নাকি জামাত তো ধর্মভিত্তিক দল, সে তো ধর্মকে ব্যবহার করবেই, কিন্তু বিএনপি আর আওয়ামী লীগও কি ধর্মকে ব্যবহারের ক্ষেত্রে খুব বেশি পিছিয়ে আছে জামাতের? না, সবসময় করেছে, সব দলই করেছে। বাংলাদেশের সংবিধানকে তো ধর্মভিত্তিক রূপ বিএনপির আমলেই দেওয়া হয়েছে। ফলে আমি প্রথমে বলতে চাই যে জামাত যে হিন্দু ধর্মাবলম্বীদেরও প্রার্থী করেছে, এটা একটা নির্বাচনী কৌশল। এটা তার পূর্বতন আদর্শিক অবস্থানের সাথে মেলে না। আপনি জানেন যে যুদ্ধ এবং প্রেমে সব কিছুই ন্যায্য, সব কিছুই করা যায়। জামাত কিন্তু একটা বিশেষ ধর্মকে, ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম করার আন্দোলনে ছিল, অন্যতম দাবিদার ছিল। তারা শরিয়া ভিত্তিক শাসন চায় এবং তাদের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদির বইয়ে স্পষ্ট আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, যে সংখ্যালঘুদের পার্লামেন্টে আনলে সে পার্লামেন্ট অশুদ্ধ হবে, এটা উনি বলেছেন। সংখ্যালঘু কাউকে প্রধানমন্ত্রী করা, মন্ত্রিসভায় রাখা, প্রতিরক্ষা কাজে রাখা উনি নিষেধ করেছেন। এই বিষয়ে ওনার স্পষ্ট বক্তব্য রয়েছে। তো জামাত নিশ্চয়ই সেই আদর্শই অনুসরণ করে। তাহলে তারা হিন্দু ধর্মাবলম্বীদের নিয়োগ দিচ্ছে কেন? এটা নির্বাচনী কৌশল, ভোটের কৌশল হিসেবে নিয়োগ দিচ্ছে। এটা নিশ্চিতভাবে তার আদর্শিক পজিশন নয়, এই ব্যাপারে নিশ্চিত থাকা যায়। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন যে জামাতের যে উত্থান, আসলে শুধু জামাতের নয়, ডানপন্থী রাজনীতিরই একটা উত্থান ঘটছে। এই উত্থান কিন্তু একটা বাস্তবতা। এটা খারাপ ভালো চোখ দিয়ে দেখলে আমরা এর উত্তর পাবো না। এবং এই বাস্তবতা তৈরি হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি সহ মানে অধর্মীয় বা যারা ধর্মের রাজনীতি করেনি, ধর্ম নিয়ে রাজনীতি করেনি, মানে প্রকাশ্যে বলেছে, তাদের ব্যর্থতার কারণে, গণতান্ত্রিক শাসনের ব্যর্থতার কারণে। মুক্তিযুদ্ধের যে লক্ষ্যগুলো ছিল,
90-এর গণ অভ্যুত্থানে যে লক্ষ্যগুলো ছিল সেগুলা যারা যেসব দল ক্ষমতায় এসেছে, বিএনপি আওয়ামী লীগই তো এসেছে বা জাতীয় পার্টি এসেছে, তারা সেগুলো পূরণ করতে পারেনি। মানুষ দেশে এখনও 28 ভাগ লোক দরিদ্র। এই দারিদ্র্যের সমস্যা এইসব দল সমাধান দিতে পারেনি, মার্কেট সিন্ডিকেটের সমাধান দিতে পারেনি। মানুষ এগুলার কারণে ভেবেছে যে এবার তাহলে অন্য দলকে একটা সুযোগ দিয়ে দেখা যায়, অন্য ছাত্র নেতৃত্বকে সুযোগ দিয়ে দেখা যায়। সেই জন্য ছাত্র সংসদগুলোতে ছাত্র শিবিরের নেতারা এসেছে। এই আসার পথে তারা কিছু মানে জনগণকে কিছু মানে ফিলান্থ্রপিক কাজ, দান খয়রাতের কাজও করেছে, ছাত্ররা সেটা পজিটিভলি নিয়েছে। জামাতও ওইভাবে এগিয়েছে। জামাতকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল, কিন্তু নিষিদ্ধ করলেও জামাত কাজ তো বন্ধ করেনি। গত 20 বছর যেসব দলে তরুণরা বেশি মাত্রায় যুক্ত হয়েছে তার মধ্যে একটা হলো জামাত ইসলাম। তারা গ্রামে গঞ্জে, ঢাকায় তারা নিষিদ্ধ ছিল, প্রকাশ্যে নিষিদ্ধ ছিল, কিন্তু গ্রামে গঞ্জে তো তারা কাজ করেছে। সেই সাংগঠনিক কাজের একটা ফল তারা এবারের নির্বাচনে পেয়েছে এবং আগামীতেও পাবে। এটা হলো আসলে বাস্তবতা। তো এই বাস্তবতা বাংলাদেশের জন্য ভালো না খারাপ সেটা অন্য আলোচনার বিষয়, এবং অবশ্যই এটা একটা জটিল অবস্থা তৈরি করবে। আমরা একটা ফেইল্ড স্টেটও হয়ে যেতে পারি এবং ভূ রাজনীতিতে বাংলাদেশ ঝামেলায়ও পড়তে পারে, সেই সংখ্যাগুলো কিন্তু আছে। কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা হলো জামাতের ভোট বেড়েছে, তাদের ক্ষমতা বেড়েছে এবং তাদের প্রভাব বেড়েছে। তারা বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসনকেও প্রভাবিত করতে পারে, এবং বিএনপি যেটা মনে করছে তার চেয়েও অনেক বড় চ্যালেঞ্জ তারা নির্বাচনে বিএনপির জন্য তৈরি করবে। জি, আজকের আরেকটি খবর হচ্ছে যে 3টি রাজনৈতিক দল এনসিপি, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারা একটি নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে, গণতান্ত্রিক সংস্কার জোট। এই জোটের নির্বাচনী ভবিষ্যৎ আপনি কেমন দেখেন? জনাব আলতাফ পারভেজ, আপনার কাছে যেতে চাই। যেটি বলছিলাম বিরতির আগে যে 3টি রাজনৈতিক দলের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি রাজনৈতিক জোটের ঘোষণা এসেছে, এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। এবং এই দলগুলোর কথা কিন্তু বিএনপির সাথে জোট হবে এরকম আমরা শুনছিলাম যে বিএনপির সাথে জোট হবে, কিন্তু শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন করে তারা নিজেরা জোট ঘোষণা করেছেন। এই নির্বাচনী জোটের ভবিষ্যৎ আপনি কি দেখছেন, বা কেন এই যে তারা বিএনপির সাথে জোট করলো না, এই বিষয়টিকেও আপনি কিভাবে দেখছেন? আসলে আমি এই জোট গঠনকে খুব ইতিবাচকভাবে দেখছি। এর ফলে আমাদের রাজনীতিতে একটা স্বচ্ছ অবস্থা তৈরি হলো। বিএনপি একটা মধ্য ঘরানার দল এবং জোট, তার পাশে একদিকে এই নতুন গণতান্ত্রিক সংস্কার জোটকে যদি আমরা সেন্ট্রাল লেফট একটা জোট ধরি, বামপন্থা জোট আছে এবং ডানপন্থী একটা জোট আছে, তার মানে একটা 4টি ঘরানায় আমাদের রাজনীতি এখন সামনে আসছে। নির্বাচনে জনগণের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এবং আগামী রাজনীতিটাও এতে স্পষ্ট হবে। এনসিপির নেতৃত্বে এই জোটটা হলো এবং তারা বলছে জোট একটা চলমান, তারা অন্য দলও আরও আসবে। আমি বলবো যে এনসিপির ইতিহাসে এনসিপি একটা নতুন দল, এইটা হলো একমাত্র সবচেয়ে ইতিবাচক সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তারা দুভাবে লাভবান হবে। জনগণের কাছে তারা তুলে ধরতে পারলো যে তারা এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, ভোটের জন্য কোনো জোটে ঝুঁকে পড়েনি, এবং তারা আবার যেই রাজনৈতিক আন্দোলনের ভিতর দিয়ে তার জন্ম, সেই রাজনীতির কাছে ফিরে যাওয়ার সুযোগ পেল। এবং এনসিপিকে প্ল্যাটফর্ম আকারে ব্যবহার করে অনেকগুলো দক্ষিণপন্থী শক্তি তাদের যেভাবে ব্যবহার করেছে, সেই জায়গা থেকেও এনসিপি শুদ্ধ হয়ে উঠবে। এনসিপি থেকে ওই ধরনের এলিমেন্টগুলো এখন বেরিয়ে যাবে। এই শুদ্ধ হওয়ার মধ্য দিয়ে এনসিপি একটা মোক্ষ লাভ করবে, মানে সে একটা দীর্ঘমেয়াদী তার আদি রাজনীতির জায়গা গড়ে তোলার দিকে যেতে পারবে। তবে একটা লক্ষণীয় ব্যাপার যে জোট গঠনের সময় এনসিপির অনেক বড় বড় নেতা অনুপস্থিত ছিল। এই জোট গঠনের মধ্য দিয়ে একটা সংখ্যা আমি অন্তত দেখছি যে এনসিপির একটা অংশ বেরিয়ে যেয়ে হয়তো অন্য কোনো রূপে আবির্ভূত হতে পারে, কিন্তু সেটা তো পরের ব্যাপার। এনসিপির এই নেতৃত্বে এই জোট গঠন আমাদের রাজনীতির জন্য একটা ইতিবাচক ঘটনা এবং তাদের জন্য অত্যন্ত ইতিবাচক ঘটনা হিসেবে আমি দেখছি। জি, অন্য একটি প্রসঙ্গে আপনার মতামত জানতে চাই, সেটি হচ্ছে যে আজ একটি দৈনিকে টিউলিপের বিচার প্রক্রিয়া এবং অন্তর্বর্তী সরকারের অদূরদর্শিতা শিরোনামে একটি কলাম ছাপা হয়েছে। যে এখানে বলা হয়েছে যে টিউলিপের বিচারে ন্যায্য প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এই মর্মে টিউলিপ সিদ্দিক যে ন্যারেটিভ তৈরি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, সেটি মোকাবেলায়
ব্যর্থ হয়েছে এবং সেটির কি প্রভাব পড়তে পারে সেটি নিয়ে লেখক কথা বলেছেন। আপনি কি মনে করেন যে টিউলিপ সিদ্দিক এটি প্রতিষ্ঠা করতে পেরেছে ব্রিটিশ মিডিয়ায়? আপনি যেই এই বিষয়ে যে প্রচারণা দেখেছেন তাতে করে কি আপনারও মনে হয়েছে যে টিউলিপের বিচারে ন্যায্য প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে টিউলিপ যে দাবি করেছেন সেটি আসলে তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন? সেটা আমাদের এখানে অবশ্য পরিষ্কার নয়। এই বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো হয় সেগুলো কিন্তু খুবই কম, খুবই একদম বিস্তারিত নয়। আসলে এই বিচার প্রক্রিয়া তো কিছুটা একটা সংকীর্ণ পরিসরে হচ্ছে, এখানে তথ্য উপাত্তের ব্যাপক ঘাটতি রয়েছে, আমাদের রাজনীতিক খবরাখবর এত বেশি থাকছে আমাদের, এটা এই বিচার প্রক্রিয়া নিয়ে খবরাখবর খুব কম থাকছে। কিন্তু টিউলিপ সিদ্দিকী সেই পরিবারের একজন, যেই পরিবারের ব্যাপারে জনগণের মাঝে বিশ্বাসযোগ্য ধারণা রয়েছে যে তারা দুর্নীতি করেছে, অনাচারে যুক্ত ছিল, ফলে সেই আকারেই বিষয়টা দেখা যাচ্ছে। এবং কিন্তু বিচার তো একটা কারিগরি দিকও আছে, সেই কারিগরি দিকগুলো তথ্য উপাত্তের ঘাটতি আছে। এই বিষয়ে মানে উনি কি ভিত্তিতে প্রতিষ্ঠা করছেন সেটাও অস্পষ্ট, কারণ ওনারও নিশ্চয়ই যথেষ্ট তথ্য উপাত্ত নেই। আমাদের এখানে মূল্যায়ন করার ক্ষেত্রেও আমি বলবো আমাদের নাগরিক হিসাবে বা লেখক, গবেষক, সাংবাদিক হিসাবে ঘাটতি আছে তথ্য উপাত্ত। আমরা স্বাধীনভাবে এটা মূল্যায়ন করতে পারছি না। এগুলো যখন উচ্চ আদালতে যাবে তখন আসলে বোঝা যাবে যে বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে এগিয়েছে কিনা। জি, জনাব আশরাফ কায়সার, আমরা আজ জানতে পারলাম যে নির্বাচনের তফসিল 8 থেকে 15 ডিসেম্বর এই সপ্তাহের মধ্যে দেয়া হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। তফসিল ঘোষণা করা হবে এই খবরটি আমরা জানছি বেশ আরও গত এক সপ্তাহ আগে থেকে আমরা শুনছি যে তফসিল ঘোষণা করা হবে, কিন্তু খালেদা, বিশেষ করে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের ফেরা না ফেরা এই বিষয়গুলোর পরে এবং এরপরে এনসিপি এক পর্যায়ে বলল যে তফসিল ঘোষণা কিছুটা পিছিয়ে দেওয়া হোক, যখন রাজনৈতিক দলগুলো সবাই প্রস্তুতি সম্পন্ন করতে পারবে তারপরে যেন তফসিল দেওয়া হয়। এই ধরনের একটি বক্তৃতা তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে নির্বাচন কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। এখন আপনার কি মনে হচ্ছে যে আবার কি আমরা নির্বাচনের পথে হাঁটছি কিনা? আমার মনে হয়েছে যে আমরা নির্বাচনের পথেই আছি। মাঝে হয়তো বেগম খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমানের ফেরা না ফেরা এসব নিয়ে কিছুটা সময়ক্ষেপণ হয়েছে এবং রাজনৈতিক দলগুলো এসব কাজেও হয়তো ব্যস্ত ছিল। কিন্তু আপনি যদি দেখেন প্রার্থীদেরকে ঘোষণা করা হয়েছে, প্রার্থীরা গ্রামে চলে গেছেন, নির্বাচনী এলাকায় চলে গেছেন, এই কাজগুলোও কিন্তু সমান্তরাল গতিতে এগিয়েছে। আমরা যদি ফেব্রুয়ারির মাঝামাঝিও নির্বাচন দেখি, সেটি তফসিল ঘোষণা যদি আগামী সপ্তাহে হয় তাতে কিন্তু যথেষ্ট সময় আপনি পাবেন নির্বাচনটি করার ক্ষেত্রে। এনসিপির আজকে যে জোট গঠন, তাতে আমার ধারণা তারাও এক ধাপ এগিয়ে গেল। আমার ধারণা এই জোটে আরও দল সম্পৃক্ত হবে যারা সেন্ট্রাল লেফট একটা অবস্থানকে মানে মেনে নিবে বা তাদের রাজনীতির কৌশল হিসাবে বানাবে। কাজেই পরিষ্কার দাগে আমরা রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতি নিতে দেখছি রাজনৈতিকভাবে নির্বাচনটিকে মোকাবেলা করার জন্য। আরেকটা জিনিস হচ্ছে তফসিল ঘোষণার পরে আমরা অনেকেই বলছি যে তারেক রহমান ফিরে আসার স্বস্তি পাবেন, ভরসা পাবেন, যদি উনি অন্তর্বর্তী সরকারের উপরে ভরসাটা এখনও না পেয়ে থাকেন। সেই ব্রেক থ্রুটিও হতে পারে। আর বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলে আমরা পর্যবেক্ষণ করছি। কাজেই নির্বাচনের পথে দেশ হাঁটবে এমন একটি আভাস আমি পাচ্ছি। কিন্তু যদি তিনি ফিরে না আসেন, এটি আরেকটি বিষয় যেটি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, যে যদি তিনি ফিরে না আসেন নির্বাচনের আগে, তাহলে নির্বাচনে এবং বিএনপির ভোটে এটার কি প্রভাব পড়বে বা আদৌ কোনো প্রভাব পড়বে কিনা আপনার কি মনে হয়? আমার মনে হয় যে এটি একটি অবিশ্বাস্য ঘটনা হবে। যিনি ওই দলটির বা যেই দলটি বাংলাদেশে নির্বাচন হলে ভালো ফল করবে এবং নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পুরোপুরি আভাস দেখছেন, তার প্রধান ব্যক্তি যদি আপনার মাঠে না থাকেন, প্রচারণায় না থাকেন, কৌশলে না থাকেন, প্রতিপক্ষের কৌশলকে পর্যদস্ত করার জায়গায় না থাকেন, তাহলে নির্বাচন কেমন করে হয় এটি আমরা হয়তো আগে কখনো দেখিনি। দেখুন, আপনি একটি ভিন্ন সময়ে লন্ডনে বসে মানে ভার্চুয়ালি কথা বলেছেন, এমনকি আজকেও বলেছেন, এটি যেরকম বাস্তব। নির্বাচনের মাঠে বিশেষ করে তাকে ঘিরেই তো বিএনপির নির্বাচন, তাকেই প্রধানমন্ত্রী প্রার্থী বলা হচ্ছে। কাজেই তাকে যে কোনো সময় নির্বাচনের আগেই দেশে ফিরতে হবে, প্রচারণায় অংশ নিতে হবে, গ্রহণযোগ্যতা স্পষ্ট করতে হবে। এমনকি বিএনপির রাজনীতি কি, এই যে খাল দখল, মাঠ দখল, দেশ দখল এইসব হচ্ছে, তার প্রতিদ্বন্দ্বীরা তাকে যেভাবে চিহ্নিত করছেন, তার বিকল্প ন্যারেটিভটি বিএনপির কি। এবং আপনি জানেন যে আমরা কিছুক্ষণ আগে জামাত নিয়ে কথা বলছিলাম, আরও একটি অ্যাঙ্গেল, তিনটির বাইরে, জামাত কিন্তু দুর্নীতি বিরুদ্ধে
এক ধরনের জেহাদ ঘোষণা করার কথা তারা নির্বাচনে বলবেন এবং এখনই বলতে শুরু করেছেন। সেই ক্ষেত্রে বিএনপির বিগত শাসনগুলোকে মানুষ যে কারণে সমালোচনা করে তার একটি বড় কারণ হচ্ছে দুর্নীতি। সেই দুর্নীতির জায়গাটিতে তারেক রহমানের প্রতিশ্রুতি কি, উনি বাস্তবে কি করবেন, তার দল কি করবে, সেই বিষয়ে আজ তিনি কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে সেটি একমাত্র জাতীয়তাবাদী দলের পক্ষেই সম্ভব, কারণ আমরা অতীতে করেছি, ভবিষ্যতেও আমরা এই কাজ করে যেতে পারবো। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে কি বিএনপি নেতাকর্মীরা তাদের কাজে কর্মে জনগণকে এই বার্তা দিতে পেরেছেন যে তারা দুর্নীতির বিরুদ্ধে লড়বেন? আমার মনে হয় একদমই পারেননি। এবং আপনি যদি 5ই আগস্টের পরে নির্মোহভাবে দেখে থাকেন, বিএনপিকে আমরা সেই চেহারাটি দিয়ে দেখেছি যেটি বিএনপি অতীতে নিন্দিত হয়েছে, ক্ষমতায় থেকে এবং ক্ষমতায় না থেকে। কাজেই মানুষ গত 16 মাসে ভরসাটি পায়নি যে বিএনপি দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনের চেষ্টা করবে। বরং মানুষ আতঙ্কিত যে এইভাবে যদি চাঁদাবাজি, দখলদারিত্ব বিএনপি কন্টিনিউ করে এবং তারা যদি ক্ষমতায় যেতে পারে, বাংলাদেশ সেই পুরনো পথেই হাঁটবে যেখান থেকে অনেক রক্তের বিনিময়ে আমরা কিছুদিন হলো বেরিয়ে এসেছি। কাজেই এই আশ্বাস দলটির প্রধান নিজে নিজে পেতে পারেন, কর্মীদেরকে আশ্বস্ত করার জন্য বলতে পারেন, কিন্তু বাংলাদেশের প্রত্যাশা যে তারেক রহমান বা বিএনপির নেতৃত্ব এই বাস্তবতাকে মোকাবেলা করবেন, যে তাদের দলের উপরে তাদের কতটা নিয়ন্ত্রণ থাকবে, স্বচ্ছতা জবাবদিহিতার ক্ষেত্রে দলটি কি করবেন, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে তারা বাংলাদেশকে কোন পথে পরিচালিত করবেন। এই যে আমরা 1.5 কোটি মানুষ বেকার বলছি, গত কয়েক মাসে 14 লক্ষ শ্রমিক বেকার হয়েছে, বিভিন্ন জায়গায় শিল্প এলাকায় মানুষ বেকার হচ্ছে, এগুলো এখন রেটরিক্স করে আপনি কিছুদিন পার পেতে পারবেন, কিন্তু আপনি যখন সরকার গঠন করবেন তখন তো আপনাকে টু দ্য পয়েন্ট এগুলো নিয়ে কাজ করতে হবে। এবং মানুষ কিন্তু একবার প্রতিবাদ করে, প্রতিরোধ করে দেশ থেকে শেখ হাসিনাকে হটিয়ে সে কিন্তু তার পথ বুঝে ফেলেছে। আমার ধারণা বিএনপি যদি একটি নাজুক সরকার দাঁড় করায় এবং যার নাকি রাজনৈতিক কমিটমেন্ট দুর্বল হয়, সেই সরকারটির ভবিষ্যৎ নিয়েও কিন্তু আমাদের খুব দ্রুত কথা বলতে হবে। যেখানে জামাতের মতো একটা প্রতিপক্ষ আপনার বাজারে রয়েছে, যারা বেহেশতের টিকিট থেকে শুরু করে হিন্দু ক্যান্ডিডেট পর্যন্ত যেতে পারছে, এবং এদেশের অনেক মানুষের ধর্ম বলতে রাজনীতিতে মিশে যাওয়ার একটি প্রবণতা আছে। বিএনপিকে একটি কঠিন পরীক্ষার ভেতরে নির্বাচনটি করতে হবে এবং নির্বাচন পরবর্তী সরকার গঠন করতে হবে। কেননা ভারতের যে ভূমিকা আমরা 16 মাস দেখলাম, আওয়ামী লীগের যে তৎপরতা আমরা এখনও দেখছি, তার মুখে একটি সরকার টিকে থাকতে হলে তাকে রাজনৈতিক দূরদর্শিতায় পারদর্শী হতে হবে এবং দেশ শাসনের জন্য যথেষ্ট যোগ্য এবং দক্ষ হতে হবে। জি, জনাব আলতাফ পারভেজ, নির্বাচন নিয়ে তফসিলের বলা হচ্ছে যে তফসিল খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে, 1 সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। তারপরেও আসলে যে বানরের তৈলাক্ত বাঁশের মতো মনে হয় যে কিছু দূর উঠি আবার অনেক দূর পিছিয়ে যাই, এটি কেন হচ্ছে? সেটা হচ্ছে গত 16 মাসের সরকারের ভূমিকার কারণে। সরকারের বিভিন্ন মহল এবং কয়েকটি রাজনৈতিক দলের মধ্যেও চেষ্টা ছিল নির্বাচনকে আর একটা পেছানো যায় কিনা। কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে একটা দল বলেছে যে নির্বাচনে তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের অজুহাতে বলেছে আর একটু পেছানো। এই পেছানোর একটা শক্তিশালী চেষ্টা গত 16 মাস ধরেই ছিল এবং একটা নীরব চেষ্টা ছিল নির্বাচন দীর্ঘদিনের জন্য পেছানো যায় কিনা। এখন আমি মনে করি চেষ্টা ব্যর্থ হয়েছে। নির্বাচন হচ্ছে এবং নির্বাচনী রোডম্যাপ শিগগির ঘোষণা করা হবে, এইটুকু অন্তত আমরা আশা করতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। আগামীকাল রাত 11টায় আবারও কথা হবে নতুন কোনো বিষয়।